আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। অনেকদিন পর ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফিক গর্ত থেকে বের হয়ে বিশাল লম্বা একটা লেকচার দিয়েছে। আসেন লেকচারটা শুনি, তারপর পুতের একটু ধুলাই দিতে হবে। আমি এই বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ তেমন একটা দেখি না। আমি মনে করি না তাদের মানুষের কাছে তাদের কোনো অ্যাকসেপ্টেন্স আছে। ওরে বুলা, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নাই, মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স নাই, তাইলে বুলা তোর বাপ ইউনূসকে বল না নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দিক। দেখ না বাংলাদেশের মানুষ কিভাবে ভোট দেয়, দেখ না বাংলাদেশের মানুষ কাদেরকে নির্বাচিত করে। সৃষ্টিকর্তা যদি বাঁচায় রাখে তোরে 17 হাত মাটির নিচে থেকে তুলে হলেও বাংলাদেশের প্রচলিত আইনের ধারায় তোর বিচার সুনিশ্চিত করা হবে। তুই যেখানেই থাকিস না কেন, পৃথিবীর যেই প্রান্তেই থাকিস না কেন, একটা মাত্র অপরাধ, শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানানোর অপরাধে তোকে সেই ডাস্টবিনের ভিতরে মাথা চেপে ধরে এই দুর্গন্ধ শুকিয়ে তোকে সাইজ করা হবে। তারপর তোকে বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তি নিশ্চিত করা হবে। এইটুক মাথায় রাখিস। মূল কথাটা কি, আপনি যদি একটা ভুল করেন, ভুল থেকে আমরা সবাই ভুল করি, আমি করি, আপনি করেন, আপনি তো শিক্ষা নেন, ক্ষমা চান, আপনি অনুতপ্ত হন। তাদের আপনি এই যে 17 মাস হয়ে গেল, হ্যাঁ, এই 17 মাসের মধ্যে তারা কোনোবার কেউ বলেছে অনুতপ্ত হয়েছে? কেন অনুতপ্ত হবে? ভুল আওয়ামী লীগ কি করেছে? ডাস্টবিন, তোর বাপেরা পুলিশ হত্যা করেছে, তোর বাপেরা রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দিয়েছে, তোর বাপেরা মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে হত্যা করেছে, তোর বাপেরা স্নাইপার দিয়ে মানুষের মাথায় গুলি করেছে, তোর বাপেরা মীর মুগ্ধকে হত্যা করেছে, তোর বাপেরা আবু সাইদকে হত্যা করেছে, তোর বাপেরা পরিকল্পিতভাবে সবকিছু করে আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দিয়েছে। আজকে হবিগঞ্জ জেলার একজন সমন্বয়ক দেখেন কি বীর দর্পে পুলিশ হত্যার কথা স্বীকার করতেছে, কি বীর দর্পে বলতেছে থানায় আগুন দিয়েছিল। ভিডিওটা দেখেন। বানিয়েছিল, আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। আমি স্ট্রিক্ট এখানে এসেছি, আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। আমার এতগুলো ছেলে এখানে কি বাইশে আসছে নাকি? আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসছেন, আবার আপনারা আমাদের সাথে বার্গেনিং করতেছেন। আপনি আমাকে কি বলেছেন যে আন্দোলনকারী তো কি হয়েছে, ও তো ডেভিল বা 23-এর কমিটিতে। ওই কথার মিনিংটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম, আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জ জেলার বর্তমান সেক্রেটারি। আমাদের অভ্যুত্থানের পোলা পানি কেন আসে আপনার থানায়, নাকি ওদের ভালো রেসপন্সই করে না? আমাদের রক্তের উপর দ্বারা এই থানাগুলা ফোন করা হয়েছে, প্রশাসন ফোন করা হয়েছে, নাটক নাকি এটা? বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিল এসআই সন্তোষ, বুঝেন নামটা, সনাতন ধর্মাবলম্বী সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিল। এটা আবার বীর দর্পে থানায় গিয়ে পুলিশকে বলতেছে, পুলিশের সামনে বসে কথা বলতেছে, পুলিশকে থ্রেট করতেছে, অথচ বাংলাদেশের পুলিশ প্রশাসন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তাদের মেরুদণ্ড ঠিক কোথায় গিয়ে ঠেকেছে তারা কোনো প্রতিবাদ জানাতে পারছে না। এখন অবধি এই গ্রেফতার করতে পারে নাই। এ ডাস্টবিন শফিক, তুই বলেছিস না আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নাই, বাংলাদেশে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নাই, বাংলাদেশ আওয়ামী লীগ ভুলের জন্য মাফ চায় নাই। তাহলে এই যে পুলিশ হত্যা করেছে, পুলিশের সামনে বসে সেটা বলতেছে, এই কি ক্ষমা চাইছে? বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় স্থাপনা তোরা ধ্বংস করে ফেলেছিলি সেই জুলাইয়ের জঙ্গি উত্থানের সময়। তুই ডাস্টবিন শফিক আগে করতি সাকিব আল হাসানের চামচামি, আগে করতি বাহাউদ্দিন নাসিমের চামচামি, এখন অনেক বড় পদ পদবি পেয়ে সবকিছু ভুলে গিয়ে সর্বোচ্চ নোংরামি করেছিস। তুই ভাবিস না তোরে ছাইরা দিবে, এটা ভুলেও মাথায় আনবি না। তোর 14 গোষ্ঠীকে 17 হাত মাটির নিচে থেকে তুলে নিয়ে আসবে বাংলাদেশের সাধারণ মানুষ, নট বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তোরা নষ্ট করে ফেলেছিস। তোরা কি ভেবেছিস বেঁচে যাবি? ডাস্টবিন শফিক, যদি আমার ভিডিওটা দেখে থাকিস দ্রুত পালায় যা বাংলাদেশ থেকে। বাংলাদেশে তোদের সময় আর বেশি দিন নাই। নির্বাচনের পর ছাল বাকল উল্টো করে তুলবে বাংলাদেশের মানুষ, মাথায় রাখিস। আর একটা বিহারির কথা বলতে হয়, বিহারি তামিম ইকবাল, বাংলাদেশের তথাকথিত ক্রিকেটের ওপেনার, বাংলাদেশ ন্যাশনাল টিমের। সেদিন যখন খালেদা জিয়ার তাকে দাফন করা হলো, সেদিন রাতে সারা বাংলাদেশে আতশবাজির উৎসবে একদম টইটম্বুর হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবেই নতুন বর্ষ উদযাপন করেছে বাংলাদেশের মানুষ, সবাইকে ফেসিস্টের দূষর আখ্যা দেওয়া হয়েছে। তখন এই বিহারি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে 3 দিনের জন্য, আপনারা সবাই সংযত হন, আপনারা যা শুরু করেছেন, মানে ব্যাপক সমালোচনা করেছে যারা হ্যাপি নিউ ইয়ার পালন করেছে। অথচ বিহারি
পোলা একদিনের ব্যবধানে ভুলে গিয়ে দাঁত কেলিয়ে ছবি আপলোড দিয়েছে। এটা কি বিহারের রাষ্ট্রীয় সুখ? দেখেন ছবিটা দেখেন। গোটা দেশের রাষ্ট্রীয় সুখ চলছে, দেশের মানুষ শোকে কাতর, সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, কেন এখনো ফানুস উড়ানো হচ্ছে, কেন আতশবাজি উড়ানো হচ্ছে, তাহলে একদিনের ব্যবধানে তোর রাষ্ট্রীয় সুখ কই গেল? তামিম ইকবাল এই একটা আপাদমস্তক রাজাকারের বাচ্চা, আপাদমস্তক রাজাকার, এর জন্মই রাজাকার পরিবারে, এর সবকিছু রাজাকারের মধ্যে পড়ে। 15 আগস্ট জাতীয় শোক দিবস, জাতির মহানায়কের মৃত্যু বার্ষিকীতে তুমি শ্রদ্ধা নিবেদন করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারো না। আবার তোমার বেগম বেজিজিয়া মরে গেছে, এখন তুমি রাষ্ট্রীয় শোক পালন করার জন্য দেশবাসীকে আহ্বান করতেছো। দেশ কি তোমার বাপের? বিহারি তামিম, দেশের মানুষ তোমার বাপের কথা শুনবে? আজকে বাংলাদেশে একটা লজ্জার ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এদেরকে সেনাবাহিনী বললে ভুল হবে, এরা সেনাবাহিনী। তারেক রহমান বাংলাদেশের কে? হু ইজ তারেক রহমান? বিএনপির চেয়ারপারসন, বিএনপির প্রধান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হোয়াটএভার, সে বিএনপির কেউ একটা। বিএনপি কি রাষ্ট্র ক্ষমতায় আসছে? আনুষ্ঠানিকভাবে আসে নাই। তারেক রহমান কি বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি? না। তাহলে সেনাবাহিনী তাকে কেন রাষ্ট্রীয় প্রটোকল দিচ্ছে? খালেদা জিয়ার কবরে তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করবে, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে, এইটা বিএনপির পক্ষ থেকে তারা যেতেই পারে। কিন্তু সেনাবাহিনী সেখানে রাষ্ট্রীয় প্রটোকল অনুসারে তারেক রহমানের দুই পাশে দাঁড়িয়ে স্যালুট দিতেছে, এইটা কোন রুলস এর মধ্যে পড়ে? এইটা কোথায় পড়ে ভাই? এটা কোন নিয়মে করা হলো? সেনাবাহিনী আপনাদেরকে বলি, নামতে নামতে নর্দমায় নেমে গেছেন, ধ্বংস করে ফেলেছেন দেশটাকে। আপনাদেরও কিন্তু বিচারের আওতায় আসতে হবে। ভাইবেন না যে আপনারা বেঁচে যাবেন। বাংলাদেশে এগুলাই চলতেছে। সবকিছু দেখতে থাকেন, সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। রুমিন ফারহানা একদিকে বলছেন খালেদা জিয়া তার পক্ষে ছিলেন, তারেক রহমান তার পক্ষে নন, সেজন্যেই তিনি মনোনয়নটি পাননি। কিন্তু সত্যিই কি এমনটা ঘটেছে, নাকি রুমিন ফারহানার সঙ্গে ঘনিষ্ঠ মানে বিএনপিতে অন্য যারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেন তাদের কারো কারো সঙ্গে তারেক রহমানের এখন যে দূরত্ব, তার ফলাফল এই ঘটনা? টকশোর মাধ্যমে বিএনপির রাজনীতি হিসেবে বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা এবং পরিচিতি পাওয়া রাজনীতিবিদ রুমিন ফারহানাকে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে মনোনয়ন দেয়নি। সেই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তার যে আসন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সেখান থেকে নির্বাচন করবেন। বিএনপি তাকে সহ 9 জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করেছে দলের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। রুমিন ফারহানা বলছেন, এই যে খালেদা জিয়ার মৃত্যুর দিনে তাকে বহিষ্কার করা হলো, এটা গভীরভাবে সংকেতপূর্ণ একটি ঘটনা। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি, যেটির সীমানা নির্ধারণ নিয়েও এ দফাতেও নির্বাচন কমিশনে যখন প্রথম সীমানা নির্ধারণের শুনানি অনুষ্ঠিত হলো, সেদিনও তিনি গিয়ে বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের দলের তরফে একরকমের প্রতিরোধের সম্মুখীন হয়েছিলেন। এবং রুমিন ফারহানা তখন সাংবাদিকদের সামনে এসে বলেছিলেন যে 15 বছরে যা ঘটে নাই, যাদের জন্যে তিনি এতদিন ধরে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন, যে দলের জন্য তিনি সোচ্চার ছিলেন, সেই বিএনপির কর্মীরা আজকে তাকে ধাক্কা দিয়েছে। সে সময়ও রুমিন ফারহানা শিরোনাম হয়েছিলেন। রুমিন ফারহানা কিন্তু 2018 নির্বাচনের আগে থেকেই ওই এলাকায় গিয়ে বাড়িঘর করে সেখানে নির্বাচনী প্রচারণা চালাতে থাকেন এবং সেখানে জনসংযোগ করতে থাকেন, তার নেতাকর্মী তৈরি করতে থাকেন, অনুসারীদের তৈরি করতে থাকেন। এবং 2018 নির্বাচনের আগেও তিনি সেখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সেবারেও তিনি দলের মনোনয়ন সেখান থেকে পান না। সেবার আব্দুস সাত্তার উকিলকে বিএনপি মনোনয়ন দেয়। কিন্তু পরে বিএনপি 2018 সালের নির্বাচনে যে একটি নারী সংসদ সদস্য পদ পেয়েছিল, তাদের 5 জন বিজয়ী সংসদ সদস্য বিপরীতে, সেই সংরক্ষিত নারী আসনে তখন কিন্তু বিএনপির তরফে রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং রুমিন ফারহানা সেই সুবাদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সংসদে গিয়েছিলেন। নারী সংরক্ষিত আসনে তখন যে রুমিন ফারহানার মনোনয়ন, সেটাও কিন্তু লন্ডন থেকেই নির্ধারিত হয়েছিল, ঠিক যেমনভাবে 2018 সালের প্রত্যেকটি আসনের মনোনয়ন, মানে সেবার তো বিএনপি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করে জামায়াতে ইসলামী, বিএনপি, ডক্টর কামাল হোসেনের গণফোরাম সকলে একত্রে নির্বাচনে গেল। 300টি আসনের মনোনয়নই কিন্তু তখন লন্ডন থেকে তারেক রহমানের তত্ত্বাবধানে নির্ধারিত হয়েছিল। এবং এরপর রুমিন ফারহানা মানে নারী সংরক্ষিত আসনেও যে বিএনপি কাউকে মনোনীত করবে, সেই সিদ্ধান্তটাও তখন তারেক রহমানের তরফে নেওয়া হয়েছিল। এবার তাহলে কি ঘটলো? রুমিন ফারহানা এখন সরাসরি এক রকমের
তারেক রহমানকে, বিএনপির নতুন নেতৃত্বকে তাকে যথাযথ মূল্যায়ন না করবার জন্য এবং তাকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার জন্য দায়ী করছেন। তিনি কোনো রাগঢাক রাখেন নাই। যখন 4 নভেম্বর বিএনপি প্রথম অধিকাংশ আসনের মনোনয়ন দিয়ে দিল এবং তারপর থেকেই টকশোতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলে আসছিলেন দল মনোনয়ন দিক বা না দিক তিনি ব্রাহ্মণবাড়িয়া 2 এই আসন থেকে নির্বাচন এবার করবেনই। এবং তখন থেকেই তিনি এই কথাও বলে আসছিলেন যে তার নেতাকর্মী অনুসারীরা বলে আসছিলেন যে রুমিন ফারহানা ব্যতীত কোনো জোটের প্রার্থীকে যদি এই আসনে মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি জামানত হারাবেন, কারণ রুমিন ফারহানার অনুসারীরা কেউ সেই জোট প্রার্থীর পক্ষে কাজ করবেন না। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সেখানে জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছে। তিনি সেখানে খেজুর গাছের পক্ষে নির্বাচন করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিন এই নামটি ঘোষণা করেছেন তিনি সেদিন বলেন সকলকে খেজুর গাছের পক্ষে ভোট দিয়ে ধানের শীষের জন্য কাজ করতে হবে এবং বিএনপির যেসব নেতারা এই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করবেন তাদেরকে দল বহিষ্কার করবে বা দল কড়া সিদ্ধান্ত নেবে। রুমিন ফারহানা তখনও বলে রেখেছিলেন দল যদি বহিষ্কার করে বা শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কোনো ব্যবস্থাও নেয় তাও তার কিছু করার নাই, তিনি নির্বাচন করবেনই। খালেদা জিয়ার মৃত্যুর দিনে বিএনপি শেষ পর্যন্ত রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে পাঠায় যেখানে তারা বলে যে রুমিন ফারহানা সহ 9 জনকে তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির পরিচালনার জন্য বহিষ্কার করছে। এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত রুমিন ফারহানা যেমন ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সহ 9 জন আছেন। হাসান মামুন হচ্ছেন নুরুল হক নুরুর আসনে, যিনি পটুয়াখালীতে ক্রমাগতভাবে 5ই আগস্টের পর থেকে কিন্তু প্রতিরোধ তৈরি করে গেছেন নুরুল হক নুরুর বিষয়ে, কারণ তারেক রহমান গত 2024-এর অক্টোবরেই জানিয়ে দিয়েছিলেন যে দল যাতে নুরুল হক নুরুর পক্ষে কাজ করে। কিন্তু হাসান মামুন এক দফা কিন্তু সারা রাত নুরুল হক নুরুকে এক জনসভায় তার সমর্থকেরা আটকে রেখেছিলেন। এরপর সেনাবাহিনীর গিয়ে তাকে উদ্ধার করে আনতে হয়েছিল নুরুল হক নুরুকে। কাজেই হাসান মামুনও বছরের পর বছর ধরে পটুয়াখালীতে এই প্রস্তুতি নিয়েছেন ঠিক রুমিন ফারহানার মতোই যে তিনি কাজ করবেন এবং তিনি সেখান থেকে নির্বাচন করবেন। এখন তিনি মনোনয়ন পান নাই, মনোনয়ন পেয়েছেন দলের বাইরের একজন, তিনি হাসান মামুন, সাইফুল আলম নীরব, রুমিন ফারহানা সহ এই 9 জনই তাই স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ যে এরা নির্বাচন করবেন। কিন্তু খুব স্বাভাবিকভাবে স্বল্প পরিচিত হওয়ায় রুমিন ফারহানার মনোনয়ন না পাওয়ার মতো আলোচনা আলোড়ন আর কেউ তুলতে পারছেন না, কারণ সকলেই রুমিন ফারহানাকে চেনেন, তিনি একজন সর্বজন পরিচিত ব্যক্তি এবং সকলেই বিএনপি বলতে রুমিন ফারহানাকে চেনেন বা রুমিন ফারহানা বলতেই বিএনপিকে বোঝেন। সেখানে বিএনপি এমন একজন সোচ্চার, মানে গত বহু বছর ধরে আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে, শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে সোচ্চার সাহসী কণ্ঠ রুমিন ফারহানাকে কেন বিএনপি মনোনয়ন দিল না সেই প্রশ্নটা বারবার উঠছে। রুমিন ফারহানা সরাসরি বলছেন যে তিনি খালেদা জিয়ার রাজনীতি এগিয়ে নিতে কাজ করবেন। তিনি সরাসরি বলছেন নতুন নেতৃত্ব তাকে যথাযথ মূল্যায়ন না করলেও তার কিছু করার নাই, তার রাজনীতি তাকে করতে হবে। আর রুমিন ফারহানা সবচেয়ে বিস্ফোরক যে মন্তব্যটা করছেন, তিনি বলছেন হাসপাতালে যাওয়ার 2 দিন আগেও নাকি খালেদা জিয়া বিএনপির ঊর্ধ্বতন শীর্ষতম নেতৃবৃন্দকে জিজ্ঞেস করেছিলেন যে কেন রুমিন ফারহানা মনোনয়ন পেলেন না। তার মানে রুমিন ফারহানা কি বলতে চাইছেন যে তিনি খালেদা জিয়া পক্ষের লোক, বিএনপিতে তিনি মনোনয়ন না পাওয়ায় খালেদা জিয়া রুষ্ট ছিলেন, কিন্তু মনোনয়নের পুরো বিষয় যিনি নিয়ন্ত্রণ করছেন মানে তারেক রহমান, তিনি তাকে মনোনয়ন দিতে চাইছেন না এবং তিনি তার প্রতি রুষ্ট, তাকে দল থেকে বাদ দিতে চাইছেন এবং সে কারণেই রুমিন ফারহানা বলছেন যে খালেদা জিয়ার মৃত্যুর দিন তার বহিষ্কারের খবরটা আসা ভীষণভাবে সংকেতপূর্ণ। রুমিন ফারহানা তার মানে তারেক রহমানের বিপক্ষে সরাসরি দাঁড়াচ্ছেন,
রুমিন ফারহানা তার মানে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে ইঙ্গিত করতে চাইছেন যে বিএনপির ভেতরে খালেদা জিয়া পক্ষ আর তারেক রহমান পক্ষ আছে, নাকি রুমিন ফারহানা এই আলোচনাটা সংবাদ মাধ্যমের সামনে ফাঁস করে এই আলোচনাটা দানা বেঁধে উঠতে সহায়তা করতে চাইছেন যে বিএনপিতে খালেদা জিয়া পক্ষ বঞ্চিত হচ্ছে তারেক রহমান নেতৃত্বে আসার ফলে? রুমিন ফারহানা কি বলছে একটু শুনে আসি। দলের যখন দুঃসময় ছিল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময়ই দেখা গেছে আমার বয়স এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড়। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি, যেটার একটা রূপ আপনারা দেখেছেন যখন 2018 সালের সংসদে 19 সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কি ছিল। দল যখন 22 সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্ত চিন্তা করি নাই। যখন বলেছে, যেদিন বলেছে তখনই আমি সেই মুহূর্তে পদত্যাগ করেছি। এরপরে দল যদি মনে করে নতুন নেতৃত্ব, তাকে আমি স্বাগত জানাই। যে আমার সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, দ্যাটস ওকে, ফাইন। রুমিন ফারহানা সংবাদ মাধ্যমকে বলেছেন যে আপসহীন নেত্রীর চলে যাওয়ার দিনেই তার বহিষ্কারকে তিনি মোটেও কাকতালীয় বলে মনে করেন না। রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকে পেরেছেন। খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেছেন যে আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি, তিনি আজ চলে গেলেন। এবং তিনি যেদিন 23শে নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছেন তার আগে 20শে নভেম্বরেও আমার কথা বলেছেন। তিনি বলেছেন আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন, আমি শুধু এটুকুই বলবো। এবং রুমিন ফারহানা বলছেন আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া এইটাও এক ধরনের আপোষহীনতা, জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো, এটা আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি। আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি উনার কাছ থেকে শিখেছি। একদিকে 2024-এর 5ই আগস্টের পর থেকে প্রায় 7 থেকে 8 হাজার কর্মীকে নানা রকম শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি বহিষ্কার করেছে। নির্বাচনে এরকম রুমিন ফারহানা সহ বিএনপির একনিষ্ঠ অনেক কর্মীরা আছেন যারা বিভিন্ন আসনে মনোনয়ন না পেয়ে এখন স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ হয়েছে, মানে তারা নির্বাচনেও অংশ নেবেন। তারেক রহমান কিভাবে দলের ভেতরের এই বিরোধ, এই বিদ্রোহ সামাল দেবেন সেটা যেমন তার জন্যে এখন একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে, তেমনি রুমিন ফারহানার মতো জনপ্রিয়, মানে সংবাদ মাধ্যম যার কাছে বারবার যায়, সেখানে তিনি যে প্রকাশ্যে তাকে খালেদা জিয়া পন্থী নেতা হিসেবে অভিহিত করে তারেক জিয়ার নতুন নেতৃত্ব তাকে গ্রহণ করতে পারছে না বা দলে জায়গা দিচ্ছে না, এমন অভিযোগ তুলছেন বিভিন্নভাবে বিভিন্ন ফোরামে, সেটাও সম্ভবত তারেক রহমানের জন্য একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। তারেক রহমানই তো তাকে 2018-তে মনোনয়ন দিয়েছিলেন নারী সদস্য হিসেবে। তাহলে এই সময়ে এসে রুমিন ফারহানার সঙ্গে তারেক রহমানের বিরোধের কারণ কি? বিএনপির ভেতরে যে ধরনের কথা শোনা যায় তার মধ্যে এমন কথাও প্রচলিত আছে যে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হিসেবে 2001 থেকে 2006 সরকারের আমলে, মানে বিএনপি জামাত জোট সরকারের হাওয়া ভবন আমলে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত একজনের সঙ্গে রুমিন ফারহানের যে ঘনিষ্ঠতা এবং সেই ব্যক্তির সঙ্গে এখন তারেক রহমানের দূরত্ব রাখবার যে ইচ্ছা বা দূরত্ব রাখবার যে বাধ্যবাধকতা, সেটাও রুমিন ফারহানাকে হয়তো মনোনয়ন বঞ্চিত করে থাকতে পারে। সত্যিই কি রুমিন ফারহানার পৃষ্ঠপোষক কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতা কিংবা তারেক রহমানের ব্যবসায়িক পার্টনার, তার সঙ্গে ঘনিষ্ঠতাই রুমিন ফারহানার রাজনৈতিক এই বঞ্চনার কারণ হলো? রুমিন ফারহানা 2018 সালে যখন ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, মানে ওই আসনের মনোনয়ন চেয়েছিলেন, তখন রুমিন ফারহানার পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি ব্যবসায়িক গ্রুপের মালিকদের একজন। সে সময়
তারই দর কষাকষিতে কিন্তু সরাসরি মনোনয়ন না পেলেও নারী সংরক্ষিত আসনটি লন্ডন থেকে রুমিন ফারহানার জন্য নিশ্চিত করা হয়েছিল। তাহলে রুমিন ফারহানা একদিকে বলছেন খালেদা জিয়া তার পক্ষে ছিলেন, তারেক রহমান তার পক্ষে নন, সেজন্যেই তিনি মনোনয়নটি পাননি। কিন্তু সত্যিই কি এমনটা ঘটেছে, নাকি রুমিন ফারহানার সঙ্গে ঘনিষ্ঠ মানে বিএনপিতে অন্য যারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেন তাদের কারো কারো সঙ্গে তারেক রহমানের এখন যে দূরত্ব, তার ফলাফল এই ঘটনা? তারেক রহমানকে দেশে 17 বছর পরে ফিরে আসবার পর সম্ভবত নানা সমীকরণ নতুন করে মেলাতে হচ্ছে। এর মধ্যে কোনো একজন সুপরিচিত নেত্রীর এমন অভিযোগ তোলা যে তিনি তার মায়ের পক্ষে বলেই তার পুত্রই তাকে দল থেকে বহিষ্কার করে ছাড়লো, এবং সেটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং গভীর সংকেতপূর্ণ। এ ধরনের অভিযোগ বা এ ধরনের গুঞ্জন দলের ভেতরেই সম্ভবত সামাল দেওয়া বা ধামাচাপা দেওয়া তারেক রহমানের মতো এত বিশাল দলের নতুন নেতার জন্যে হয়তো এই সময়টায়, নির্বাচনের সময়টায় অস্বস্তিকর হয়ে উঠতে পারে। রুমিন ফারহানা নির্বাচনে জিতে আসতে পারেন কিনা ধানের শীষ ছাড়াও তিনি হাঁস প্রতীক চাইছেন, নাকি ব্রাহ্মণবাড়িয়া আসনে খেজুর গাছে ভোট দিয়ে বিএনপির নেতা কর্মী অনুসারী সমর্থকেরা শেষ পর্যন্ত ধানের শীষকে শক্তিশালী করে, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। এই খবরটি হলো যে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে ভারতের জন্য ইউক্রেন সংঘাতের মতো দীর্ঘস্থায়ী সংকট তৈরি করতে চাইছে পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। বুঝতেই পারলেন খবরটি বাংলাদেশ বা ভারত থেকে জানা যায়নি, জানা গেছে পাকিস্তানি গণমাধ্যম টাইমস অফ ইসলামাবাদ থেকে। এই পত্রিকার এক প্রতিবেদনে আসলে এমন দাবি করা হয়েছে। পাকিস্তান allegedly fostering instability in Bangladesh against India alleges র। এই শিরোনামে টাইমস অফ ইসলামাবাদ র এর সূত্রের বরাত দিয়ে লিখেছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক আরো গভীর করছে। এই ঘটনাই ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলের জন্য সম্ভাব্য হুমকি তৈরি করছে। দাবি অনুযায়ী একটি লক্ষ্যের কথা জানা যাচ্ছে, তা হলো বাংলাদেশকে নতুন ইউক্রেন বানানো হবে। ইউক্রেন মানেই তো আপনারা বুঝতে পারছেন, যেখানে যুদ্ধ নয়, চলবে প্রক্সি রাজনীতি, গোয়েন্দা যুদ্ধ এবং স্থায়ী অস্থিরতা। এই প্রতিবেদনে বলা হয়, কূটনৈতিক যোগাযোগ এবং নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে প্রভাব বিস্তার করছে পাকিস্তান। এটা আমরা দেখছি যে পাকিস্তানের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সাম্প্রতিক অতীতের তুলনায় অনেক বেড়েছে। এতে বলা হচ্ছে, পাকিস্তানি কর্মকর্তা এবং বাংলাদেশি প্রতিপক্ষের মধ্যে বৈঠকে গোয়েন্দা তথ্য ভাগাভাগি সহ যৌথ ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে। ভারতীয় বিশ্লেষকরা বাংলাদেশকে কৌশলগত প্রতিপক্ষ হিসেবে স্থাপনের প্রচেষ্টা হিসেবে দেখছেন, যা ভারতের উত্তর পূর্ব সীমান্তে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধির আশঙ্কার কথা বলছে। গোয়েন্দারা বলছেন, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে ভারত বাংলাদেশকে সমর্থন দিয়েছিল। শেখ হাসিনার পতনের পর এই ইস্যুকে কাজে লাগিয়ে পাকিস্তানিরা ঢাকা ইসলামাবাদ সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ করছে, মেরামত করছে বলা যায়। ইতিমধ্যে আমরা দেখেছি সরাসরি বাণিজ্য এটা দ্রুততম সময়ে শুরু হয়েছে দুই দেশের মধ্যে। ভিসা প্রদানের নিয়ম বা শর্ত যা ছিল কড়াকড়ি ছিল, সেগুলো শিথিল করা হয়েছে। এছাড়া সামরিক বিনিময় কৌশল উল্লেখযোগ্যভাবে গুরুত্ব পাচ্ছে এখন, এটি আমরা বুঝতে পারছি। আরো আমরা দেখছি বা শুনছি যে বন্দরে পাকিস্তানি একাধিক জাহাজ এসেছে গত 17-18 মাসে, কিন্তু সেগুলিতে করে খাদ্য এসেছে না অস্ত্র এসেছে, মানে এটা নিয়ে রয়েছে একটা নাটকীয় রহস্য। কারণ
সংশ্লিষ্টদের কেউই এ বিষয়ে মুখ খুলছে না। গোয়েন্দা সূত্রের বরাতে টাইমস অফ ইসলামাবাদ আরো বলেছে, পাকিস্তান এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশে মৌলবাদী উপাদানের চাষ করছে। দর্শক, এই কথাটি আমি আবারও বলতে চাই। টাইমস অফ ইসলামাবাদ আরো বলছে, পাকিস্তান এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশে মৌলবাদী উপাদানের চাষ করছে। এর মধ্যে ঐতিহাসিকভাবে ইসলামাবাদের সাথে সংযুক্ত গোষ্ঠীগুলোর কথিত সংযোগ রয়েছে, যাদের লক্ষ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা এবং ভারত বিরোধী মনোভাব গড়ে তোলা। অবশ্যই বাংলাদেশে বুঝতে পারছেন। এই সংবাদে বলা হয়েছে, ভারতের নিরাপত্তা ব্যবস্থা ঢাকায় পাকিস্তানি কূটনৈতিক উপস্থিতি বৃদ্ধির উপর নজর রাখছে। ভারত নজর রাখছে তাদের গোয়েন্দাগিরির মাধ্যমে। এটা এখন অনেকেই জানেন যে হাইকমিশনে, মানে পাকিস্তান হাইকমিশনেও কর্মী সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। অনেকে বলছেন এখানে আইএসআই এর জন্য দপ্তর খোলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। পাকিস্তান কর্তৃক বাংলাদেশি বাহিনীর জন্য সম্ভাব্য প্রশিক্ষণ কর্মসূচির প্রতিবেদন ভারতীয় স্বার্থের প্রতিকূল একটি পুনর্গঠিত নিরাপত্তা কাঠামো সম্পর্কে উদ্বেগ আরো বাড়িয়ে তুলছে। কথিত পরিকল্পনায় পাকিস্তানি স্বার্থের প্রতি সহানুভূতিশীল কর্মীদের দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে পুনর্গঠন করার কথা বলা হয়েছে। দর্শক, বলে রাখি, এটি যদি সত্যি হয়, এর চেয়ে দুঃসংবাদ বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। এতে বলা হচ্ছে, এর মধ্যে উগ্র মতাদর্শ দ্বারা প্রভাবিত সমান্তরাল সশস্ত্র রিজার্ভ অন্তর্ভুক্ত থাকতে পারে। আমরা অনেক বাহিনীর কথা শুনি, এর মধ্যে সেটিও থাকতে পারে, যা বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হতে পারে। আসলে এই পরিবর্তনগুলোই দিল্লির চোখে বিপদের ঘণ্টা হিসেবে বাজছে বলে আমার মনে হচ্ছে। রয়ের মূল্যায়ন অনুযায়ী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করে ভারতের উত্তর পূর্ব সীমান্তে চাপ তৈরি করতে চাইছে, এবং আমাদের সরকার এবং আমাদের কতিপয় রাজনৈতিক নেতা এই উত্তর পূর্ব সীমান্ত নিয়ে কত কথা বলছেন, তার সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কিনা আমি জানি না। ভারতের আশঙ্কা, বাংলাদেশকে সামনে রেখে পাকিস্তান এমন এক পরিস্থিতি বানাতে চায় যেখানে ভারতকে বছরের পর বছর নিরাপত্তা, সীমান্ত এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে ব্যস্ত থাকতে হবে। ঠিক যেমন ইউক্রেন ইস্যুতে রাশিয়া দীর্ঘমেয়াদী চাপে পড়েছে বা চাপে রয়েছে। ভারতীয় রিপোর্টে আরো ভয়ঙ্কর অভিযোগ আছে। দাবি করা হচ্ছে, পাকিস্তান ঘনিষ্ঠ কিছু কট্টর গোষ্ঠীকে বাংলাদেশে পুনরায় সক্রিয় করার চেষ্টা চলছে। এর লক্ষ্য বাংলাদেশের নিরাপত্তা কাঠামোর ভেতরে ভারত বিরোধী চিন্তাধারার লোক ঢোকাতে হবে। অনেক লোক আছে ইতিমধ্যেই। এমনকি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীতে প্যারালাল বা অনানুষ্ঠানিক শক্তি তৈরির আশঙ্কাও তুলেছে র। এই সবকিছু মিলিয়ে দিল্লির ভয়, বাংলাদেশ হয়ে উঠতে পারে ভারতের সবচেয়ে স্পর্শকাতর ইস্টার্ন ফ্রন্ট। কিন্তু বাংলাদেশ কি সত্যি এই পথে চলছে? এই যে সশস্ত্রর কথা বলা হচ্ছে, বিভিন্ন বাহিনীর কথা বলা হচ্ছে, এগুলোর কথা মাঝে মধ্যে আমরা শুনি, কিন্তু এর তেমন প্রমাণ আমরা সামনে পাচ্ছি না, বা এটি নিয়ে বলবার মতো যৌক্তিক কোনো তথ্যপাত্র আমাদের সামনে এখনো পাইনি, হয়তো পাবো আমরা। এ কারণেই প্রশ্ন উঠছে যে বাংলাদেশ কি সত্যিই এই পথে? এবং এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। এখানে যেটুকু জানা যাচ্ছে যে বাংলাদেশ বলছে তারা কারো বিরুদ্ধে নয়, বাংলাদেশ শুধু ব্যালেন্সড ফরেন পলিসি চায়। এটি তো উত্তম কথা। শেখ হাসিনার সময় বাংলাদেশ ছিল স্পষ্টভাবে ভারত ঘনিষ্ঠ, এটি বলছে সরকার। এখন নতুন নেতৃত্ব, মানে অন্তর্বর্তী সরকার, হয়তো সেই একক নির্ভরতা থেকে বেরোতে চাইছে, এরকম একটি মতামত আছে। কিন্তু ভারতের চোখে এই ব্যালেন্স মানেই পাকিস্তানের জন্য দরজা খোলা, অবারিত করে দেওয়া। ভয়টা এখানেই তাদের। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ হয়, তাহলে দেশটি
অচিরেই দক্ষিণ এশিয়ার পাওয়ার গেমের দাবার ঘুঁটি হয়ে যাবে। এই আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই বা কারণ দেখি না। আর যদি দাবার ঘুঁটি হয়ে যায়, এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে বাংলাদেশের নিজস্ব স্থিতিশীলতা, আসন্ন নির্বাচন এবং সর্বোপরি আঞ্চলিক শান্তি। ভারত ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে, বাংলাদেশের মাটি ব্যবহার করে যদি কোনো ভারত বিরোধী তৎপরতা অনুষ্ঠিত হয়, পরিচালিত হয় বা এরকম তৎপরতা তারা দেখে, তাহলে দিল্লি কঠোর প্রতিক্রিয়া দেখাবে। আপনারা বুঝতেই পারেন এই কঠোর প্রতিক্রিয়া মানে কি। সীমান্তের কাছে তারা যে সৈন্য সমাবেশ এবং যেই ধরনের সামরিক প্রস্তুতি তারা নিয়ে রেখেছে, এই প্রতিক্রিয়া কি হতে পারে তা সহজেই অনুধাবনযোগ্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন প্রশ্নটা আপনাদের কাছে, বাংলাদেশ কি সত্যি পাকিস্তানের খেলায় পা দিচ্ছে, নাকি ভারত নিজের প্রভাব হারানোর ভয় থেকেই এই ইউক্রেন থিওরি ছড়াচ্ছে? বাংলাদেশ কি পারবে দুই প্রতিবেশীর চাপ সামলে স্বাধীন অবস্থান ধরে রাখতে? আপনার মতামত জানান কমেন্টে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।